अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी अ हिडन जेम, पाम ट्री रोड इन नावगांव। और सलाहुद्दीन सुमो की वीडियो है जिसके ऊपर आज हम रिएक्ट करने जा रहे हैं। और आप लोगों की भी बहुत ज़्यादा रिक्वेस्ट आ रही है कि इनकी वीडियोस के ऊपर ज़रूर रिएक्ट करें। और बात यहाँ पे हो रही है हिडन जेम्स की, तो मेरा ख्याल है आजकल जो भी वीडियो हम बांग्लादेश की देख रहे हैं ना, वो सारे हिडन जेम्स ही हमारे सामने आ रहे हैं। तो चलते हैं, पहले नावगांव देख लेते हैं, उसके बाद करते हैं गपशप। चलें, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ, और हाँ, मैं आपके रिएक्ट नहीं है बस। चले जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। खूबसूरत लग रहा है। ताल गाछ एक पाয়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আসলে দেখুন, একেবারে আকাশেই উঁকি মারছে তাল গাছ। आसमान पे छूते हुए जरा पूरी रोड में। हाँ। বন্ধুরা, নওগাঁর মান্দা ফেরিঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। আজকে আমি যাচ্ছি এই জেলারই নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে। গ্রামের নামটা শুনতেই যেন প্রাণ জুড়িয়ে যায়, এর সাথে যেন বাংলার সৌন্দর্যের একটা মিল আছে। ঘুঘুডাঙ্গা গ্রাম, এই গ্রামেরই একটি রাস্তায় রয়েছে অজস্র তাল গাছ, আর এই সারিবদ্ধ তাল গাছগুলো সেখানে সৃষ্টি করেছে নান্দনিক এক সৌন্দর্য, যে সৌন্দর্য দেখার জন্য মানুষ সেখানে প্রতিদিনই ভিড় জমান। চলুন বন্ধুরা, দেখে আসি সেই তাল সাম্রাজ্য। कितना पानी का भरा है। নওগাঁ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীটির নাম আত্রাই। এখন বর্ষাকাল, তাই এই নদী পূর্ণ যৌবনা। এখানে আগে ফেরিঘাট ছিল, ফেরি দিয়ে যানবাহন পারাপার হতো। ব্রিজ হওয়ার পর ফেরি হারিয়ে গেছে, কিন্তু ফেরিঘাট নামটি রয়ে গেছে। এই ব্রিজে দাঁড়িয়ে দেখলাম গ্রামের দুরন্ত কিশোরদের এমনই দুঃসাহসিক কর্মকাণ্ড। কৈশোর এমনই, ছোটবেলায় আমিও পুকুর পাড়ের উঁচু গাছ থেকে লাফ দিতাম টারজানের মতো। এখন ওভাবে লাফ দেয়া তো পরের বিষয়, ভাবলেও গা শিউরে ওঠে। আত্রাই নদী অর্থাৎ মান্দা ফেরিঘাটের ব্রিজটি পেরিয়ে ডান দিকে নেমে যাওয়া রাস্তাটি গেছে নিয়ামতপুরের দিকে। আচ্ছা, ওই যে আমরা ঘুঘুডাঙ্গা গ্রামে যাবো, কোন দিকে? জিজ্ঞেস করে নিয়ে আত্রাই নদীর পাড় ঘেঁষে এগোতে থাকলাম সামনের দিকে। যাচ্ছি ঘুঘুডাঙ্গা গ্রামের সেই 2 কিলোমিটার রাস্তার অপার সৌন্দর্য দেখতে, যেখানে রয়েছে সারি সারি তাল গাছ। অনেক আগেই শুনেছিলাম জায়গাটির কথা, কিন্তু কর্মব্যস্ততায় যাওয়ার সময় সুযোগ পাচ্ছিলাম না। এখন বেশ কিছুদিন বগুড়ায় গ্রামের বাসায় অবস্থান করছি, তাই সুযোগটা হয়ে গেল। নিয়ামতপুরের রাস্তার সৌন্দর্যও দারুণ। আসলে গ্রাম বাংলার প্রতিটি পথই যেন সৌন্দর্যের চাদরে মোড়ানো। যেতে যেতে জানিয়ে দিচ্ছি ঘুঘুডাঙ্গা গ্রামে কিভাবে যাবেন সেই তথ্যটি। নওগাঁ শহর থেকে 2 পথে যাওয়া যায় গ্রামটিতে, একটি মান্দা ফেরিঘাট হয়ে, অপরটি মহাদেবপুর হয়ে। মহাদেবপুর রোড হয়ে গেলে পাড়ি দিতে হবে প্রায় 51 কিলোমিটার পথ, আর নওগাঁ রাজশাহী মহাসড়ক ধরে মান্দা ফেরিঘাট হয়ে গেলে পথের দূরত্ব দাঁড়াবে প্রায় 63 কিলোমিটার। দূরত্বের হিসেবে মহাদেবপুর হয়ে গেলে প্রায় 11 কিলোমিটার পথ কম হয়।
কিন্তু মান্দা ফেরিঘাট হয়ে যাওয়ার রাস্তাটি তুলনামূলক ভালো, ফেরিঘাট। তাই দূরত্ব কিছুটা বেশি হলেও এই পথই বেছে নিয়েছি আমি। এবার আসি খরচের কথায়। যে পথে যান, নওগাঁ থেকে ঘুঘুডাঙ্গা গ্রামে যাওয়া আসার সিএনজি অটোরিকশা ভাড়া গুনতে হবে 1000 থেকে 1200 টাকা। দরদাম করলে হয়তো একটু 1000 কমেও से যেতে 1200 পারবেন। টাকা দিয়ে। আর হ্যাঁ, যারা রাজশাহী থেকে আসবেন তারা মান্দা হয়ে এই রাস্তায় সোজা রওনা দেবেন, নওগাঁ যাওয়ার প্রয়োজন পড়বে না তাদের। চলতে চলতে নিয়ামতপুর উপজেলা সদরে পৌঁছে গেলাম আমরা। উপজেলা সদর পার হয়ে যত সামনে এগোতে থাকলাম, চোখের সামনে দৃশ্যমান হতে থাকলো উঁচু নিচু বরেন্দ্র ভূমি। বহু বছর আগে ভূমিকম্পে নাকি বরেন্দ্র এলাকার ভূমি এমনটা উঁচু নিচু হয়ে গেছে। আমি রাজশাহীর গোদাগাড়ি, তানোর সহ আশপাশের বিভিন্ন এলাকার বরেন্দ্র ভূমিতে বহুবার গেছি, কিন্তু নওগাঁর নিয়ামতপুরে नेचर ने এই भी প্রথম। claim किया। यार ये है बड़ी खतरनाक नेचर जो है, हमने लास्ट ईयर देखा है। ঘুঘুডাঙ্গা গ্রামে যাওয়ার পথে একটা বিষয় অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম। গ্রামের এই পথে ঘুঘু আর ঘুঘু, এত ঘুঘু আমি জীবনেও দেখিনি। দূর থেকে রাস্তার উপর দেখা যায়, কাছে গেলেই উড়ে যায়। ঘুঘুর ছবি তোলার লোভ কিছুতেই সামলাতে পারলাম না, তাই গাড়ি থেকে নেমে পড়লাম। বন্ধুরা, ঘুঘুডাঙ্গার রাস্তায় এসে এত এত ঘুঘু দেখব আমি কল্পনাও করিনি। আমি জানি না এটি কাকতালীয় কিনা, এত ঘুঘু এখানে বেশি, সে কারণেই এই গ্রামটির নাম ঘুঘুডাঙ্গা হয়েছে কিনা সেটাও কিন্তু আমি জানি না। কিন্তু এখানে অনেক ঘুঘু, এই রাস্তায় চলতে অনেক ঘুঘু দেখেছি, কিন্তু ছবি তুলতে গেলেই সেগুলো কিন্তু দৌড়ে উড়ে যাচ্ছে। দেখুন আমার সামনে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তার সামনে এই কিছুক্ষণ আগেও এই এখন যেখানে হাঁটছি এখানে অনেকগুলো ঘুঘু ছিল, আর সেই ঘুঘুর ছবি তোলার জন্যই কিন্তু আমি যে সিএনজি অটোরিকশা আমি নিয়ে এসেছি সেখান থেকে নেমে হাঁটছি, কিন্তু মানুষ দেখলেই উড়ে যাচ্ছে সেই ঘুঘুগুলো। তারপরেও চেষ্টা করেছি কিছু ঘুঘুর ছবি তোলার। सीएनजी वगैरह तो आ जाते हैं। ये सब चावल लगा है। ये सब पानी भी देना, ये तो कोई बड़ा काम है ना। आप देखो कि कितना प्लान उनका वो सारा चीज। ঘুঘুর পেছনে ছুটে কিছুটা ক্লান্ত হয়ে সিএনজি অটোরিকশায় চেপে আবারও রওনা দিলাম গন্তব্যে। সারি সারি তাল গাছের হাতছানিতে ছুটতে থাকলাম আমরা। এই পথে অনেক আমবাগান দেখতে পাবেন। ফসলি জমিতে গড়ে উঠছে আমবাগান। এ কারণে আম উৎপাদনে বর্তমানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁ। তবে স্বাদে রাজশাহীর আমের চেয়ে কিছুটা কমতি আছে। এখানকার গ্রামগুলো ছবির মতোই সুন্দর। মাটির তৈরি দোতলা ও একতলা বাড়িগুলো যেন গ্রামের অলংকার। इतना ये एक बड़ा बना हुआ है। और ये ठंडे भी होते हैं आपको पता है। এই এলাকায় আদিবাসীদের বসবাস বেশি। মাটির ঘরে বসবাস করা এই মানুষগুলো মাটির মতোই সহজ সরল। চাষাবাদ করে খেয়ে পড়ে সুন্দরভাবে বেঁচে থাকাটাই যেন এই মানুষগুলোর জীবনের कितने লক্ষ্য। खूबसूरत लग रहे हैं ना। डबल स्टोरी নওগাঁ থেকে রওনা দেওয়ার প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেলাম সেই ঘুঘুডাঙ্গার তাল सड़क से সাম্রাজ্যে। ये हो गई है। আহা, কি অপরূপ দৃশ্য! क्या দুই পাশে সারি সারি তাল গাছ, মাঝখানে সরু পাকা রাস্তা। এই পথে চলতে অন্যরকম ভাবাবেশে মন ভরে যাবে।
অবশেষে আমি পৌঁছে গেছি ঘুঘুডাঙ্গা গ্রামে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অজস্র তাল গাছ। এই গ্রামের 2 কিলোমিটার যে রাস্তা রয়েছে, এই 2 কিলোমিটার রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ। অনেকেই হয়তো ভেবেছেন যখন আমি যাত্রা শুরু করেছি যে তাল গাছ আবার দেখার কি আছে বা তাল গাছ দেখতে যাওয়ার কি আছে। আমি এখানে আসার পর এখন যে দৃশ্যটি দেখাচ্ছি, দেখুন যে তাল গাছ, সারি সারি তাল গাছ, আর এখানকার যে একটি মনোমুগ্ধকর একটি দৃশ্যের অবতারণা এখানে সৃষ্টি হয়েছে। এখানে যে কোনো মানুষ যখন আসবেন, এলে কিন্তু তার মন ভরে যাবে, তার চোখ জুড়িয়ে যাবে। শুধু তাল গাছ দেখার জন্যই কিন্তু এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন। আমি যখন এখানে পৌঁছেছি এখন ঠিক দুপুরবেলা, সে কারণেই কিন্তু মানুষজন এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে সকাল এবং বিকেলে, বিশেষ করে সন্ধ্যার আগে এখানে অনেক মানুষজন হয়। নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম এই ঘুঘুডাঙ্গা। হাজিনগর গ্রামের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে শত শত তাল গাছ। শ্যামল বাংলার অনন্য রূপের জীবন্ত নিদর্শন হয়ে যেন আছে এখানকার তাল গাছগুলো। সারা দেশেই যখন প্রকৃতি থেকে ধীরে ধীরে তাল গাছ হারিয়ে যাচ্ছে, তখন ঘুঘুডাঙ্গা গ্রাম ব্যতিক্রম। সারিবদ্ধ তাল গাছের কারণে একেবারেই প্রত্যন্ত অঞ্চলের একটি নিভৃত পল্লীর নাম এখন জেনে গেছেন দেশ বিদেশের বহু মানুষ। তাল গাছ গেলা আমরা বিয়া হয়ে গেল আমার 40-50 বছর, 40-50 বছর নিয়ে দিচ্ছে। এই সব তাল কুল খাইতে পাচ্ছি, আর পাচ্ছি বিভিন্ন লোক খাইতে পাচ্ছে, ফকির মিসকিন রাস্তাঘাটে জেলা যাচ্ছে সেটাও খাইতে পাচ্ছে। পরিবেশেও তো হাওয়া পাচ্ছি, আমরা ঢেঙ্গা টেঙ্গা বাড়ছি, জাল জুল করে ভাত কান্দে খেতে পারছি। এই ফল টল খাওয়া হয়, দেখতে সৌন্দর্য হয়, বাইরের লোক দেখতে আসে, নিজেকেও ভালো লাগে। স্থানীয়রা জানালেন এই তাল গাছগুলোর বয়স 40 থেকে 50 বছরের মধ্যে। তাল গাছগুলো 50 থেকে 60 ফুট লম্বা হয়ে আকাশ বিদীর্ণ করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা নিশ্চয় মনে আছে, ছোটবেলায় পড়েছিলেন বা এখন যারা ছোট রয়েছে তারা পড়ছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আসলে দেখুন, একেবারে আকাশেই উঁকি মারছে তাল গাছ। তাল গাছ যে শুধু আকাশে উঁকিই মারে তা নয়, মানুষ বাঁচাতে অনেক ঝুঁকিও নেয়। বজ্রাঘাত মাথা পেতে নিয়ে মানুষকে রক্ষা করে তাল গাছ। বজ্রাঘাতপ্রাপ্ত তাল গাছ সাধারণত আর বাঁচে না। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রাঘাত বা বজ্রপাতে দেশে অনেক মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে মানুষের মৃত্যু বৃদ্ধির কয়েকটি কারণের মধ্যে তাল গাছ কমে যাওয়াও অন্যতম। আমাদের সারা দেশের প্রকৃতিতে যদি এমন তাল গাছ থাকতো, তাহলে একদিকে সৌন্দর্য বৃদ্ধি পেত, অন্যদিকে মানুষের জীবনও বাঁচত। বন্ধুরা, তাল সাম্রাজ্যে যখন এসেই পড়েছি, তাল গাছ ও তাল সম্পর্কে কিছু কথা না বললেই নয়। এই তাল গাছ মানুষের খাদ্যেরও যোগান দেয়। পাকা তালের দরা বা জুস থেকে গ্রামাঞ্চলে তৈরি করা হয় তালের রুটি, তালের বড়া, তালের পিঠা। ভাদ্র মাসে তাল পাকার সময় নতুন জামাইকে দাওয়াত করে তালের রুটি, বড়া ও পিঠা খাওয়ানোর রীতি রয়েছে উত্তরের গ্রামগুলোতে। আর কাঁচা তালের শ্বাস সারা দেশেই সমানভাবে সমাদৃত। গ্রামাঞ্চলে মাটির যে বাড়ি তৈরি হয়, এই বাড়িগুলোর তালা বিছানো বা ছাদ দেওয়ার সময় তাল গাছের তীর বা ফালি পাটাতন হিসেবে ব্যবহার করা হয়। এই পাটাতন 100 বছরেরও বেশি সময় টিকে থাকে। আর দক্ষিণাঞ্চলে তো তাল গাছের ডোঙ্গা বা ডিঙ্গি নৌকার খুব চল ছিল এক সময়। আমার শৈশবের একটি বিশেষ জায়গা জুড়ে রয়েছে তাল কুড়ানোর স্মৃতি। গ্রামের তাল বাগানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা দল বেঁধে বসে থাকতাম। যখনই ধূপ করে একটি গাছের তাল পড়ত, সবাই দৌড় দিত সেই তাল নিতে। সে কি হুড়োহুড়ি আর কাড়াকাড়ি, এ নিয়ে মারামারিও কম হয়নি।
बारिश तो ঘুঘুডাঙ্গা होती है গ্রামের उधर। এই তাল গাছগুলো আমাকে যেন শৈশবের সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাল গাছ দেখতে এসে এ নিয়ে এত কথা বলার কারণ একটাই, এর মাধ্যমে সহজেই পরিষ্কার হয়ে যায় হ্যাঁ, গ্রাম মাশাআল্লাহ, বাংলার প্রকৃতি ভরা ও हुआ है, জীবনের हाँ। সাথে কত নিবিড় সম্পর্ক এই তাল গাছের। গত দুটি পর্বে মাটির বাড়ি নিয়ে যে আমি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমার সঙ্গী ছিল আমার দুই চাচাতো ভাই সাদমান সাকিব নিশাত এবং সাদিক। তারাও আজকে আমার সঙ্গে যোগ দিয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন এরা দুইজন বারবার কেন ভিডিওতে আসছে। আসলে আমার খুব আদরের ছোট ভাই এরা। আমি দীর্ঘদিন শহর থেকে গ্রামে আসতে পারি না। আমি যখন এসেছি এরা সবসময় আমার সাথে भाई থাকে। हैं साथ। সে কারণে আমি যেখানে যাই এই দুজনকে নিয়ে যাই। নিশাত, তুমি বলো তো যে তোমার কাছে কেমন লাগছে এই যে তাল গাছ দেখতে আসছো, এসে ভালো লাগছে তোমার? হ্যাঁ অবশ্যই ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে সারি সারি গাছ দেখে। সাদিক, তোমাকে তো আমি যেখানে যাচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না কষ্ট হচ্ছে না। কেন কষ্ট হচ্ছে না? আজকে তোমাকে এই তাল গাছ দেখাতে নিয়ে আসছি, তোমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া এটা কোথায় নিয়ে আসলো? না মনে হচ্ছে না, কেন মনে হচ্ছে না? কখনো এগুলা দেখিনি, আমি ভাবতেও পারিনি এগুলা দেখবো, সারি সারি তালের গাছ দেখবো। वो गुजारा कर लिया। এখানকার তাল গাছ দেখতে এসে গ্রামীণ জীবনের অনেক কিছুই দেখতে পাবেন। তালবাগানের রাস্তার পাশেই আদিবাসী নারীদের ধান রোপণের দৃশ্যটি চোখে পড়ল আমার। আদিবাসী পুরুষদের চেয়ে নারীরা খুবই কর্মঠ হয়ে থাকে। দেখলাম তাল গাছের পাশের ছোট্ট জলাশয়ে বড়শি ফেলে কই মাছ ধরছেন গ্রাম্য যুবক। मछली है। ভাই কি মাছ ধরে? দেখে দেখি। क्या बात है दो पकड़ ली। यार, ये तो बड़ा मजे का काम है। इतनी सारी তালের রাজ্যে এসে অনেকদিন পর यार, হাঁসের कितना পাল দেখলাম। खूबसूरत लग रहा है। অনেকগুলো হাঁস নিয়ে কৃষকের ব্যস্ততা সহ সবই ভালো লাগার মতো। सारी क्लास এখন বর্ষাকাল, তাই কখনো ঝকঝকে রোদ্দুর, আবার কখনো কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। ये देखो, ये कुछ बेच रहे हैं ना, आइसक्रीम फ्रीजर सा लग रहा है, कुल्फी। हाँ, आज तो देखो ना, इन चीजों के अंदर सुकून है ना? हाँ, बारिश का मेरा ख्याल है सीन। বিকেলে হঠাৎ করেই কালো মেঘে চারপাশ কিছুটা হাওয়া চলতে অন্ধকার গিয়ে। হয়ে এলো। বইতে শুরু করলো দমকা শীতল হাওয়া। এই পরিবেশ সত্যি সত্যি আমাকে উতলা করে তুললো। কি দারুণ বাতাস দেখুন, চারিদিকে তাল গাছ, রাস্তার দুই ধারে সারি সারি তাল গাছ, দুই পাশে রাস্তার দুপাশে ধানের ক্ষেত, ধান লাগানো হচ্ছে। ঠিক সেই মুহূর্তে এখানে এসেছি। আর এই বিকেলে এখন যে আবহাওয়া, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামতে পারে। দারুণ একটা বাতাস, আপনার মন একেবারে ভরিয়ে দেবে। মনে হবে আপনি যেন স্বর্গে বসবাস করছেন, স্বর্গে আসছেন, স্বর্গে কিছুটা সময় কাটাচ্ছেন। ঠিক স্বর্গীয় এই সময়টা, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, খুবই ভালো লাগবে। সব জায়গায় এলে এই অনুভূতিটি আপনি কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না। আপনি হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন নিজের সুখের জন্য, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেন বিদেশে গিয়ে শান্তি পাওয়ার জন্য, কিন্তু আপনি কি কখনো গ্রামের এই নৈসর্গিক সৌন্দর্যের এসব জায়গায় এসেছেন? একবার এসে দেখুন, আপনার হাজার হাজার কোটি টাকার যে সম্পদ রয়েছে সেই সব সম্পদের বিনিময়ে এই সৌন্দর্য, এই বুক ভরে নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটি কখনোই আপনি অনুভব করতে পারবেন না। হঠাৎ বদলে যাওয়া আবহাওয়ায় অন্যরকম এক মোহনীয় পরিবেশ সৃষ্টি হলো তালের রাজ্যে। কিছুক্ষণ পরেই নামলো বৃষ্টি। বন্ধুরা, এখানে থাকতে থাকতেই বৃষ্টি নেমে এসেছে, তাই একটু
দৌড়ে যাচ্ছি মাথা গোজার ঠায়ের জন্য আমরা যে গাড়িটি নিয়ে এসেছি সিএনজি অটোরিকশা, সেটার কাছে যাচ্ছি। তাছাড়া এখানে আর দাঁড়ানোর মতো সেরকম জায়গা নেই। দারুণ এক অনুভূতি, যদিও ভিজতে হচ্ছে, তারপরে ওই অনুভূতি বলে বোঝানো যাবে না। প্রায় 10 মিনিটের হালকা বৃষ্টির পরে আবারও রোদ উঠল, পরিষ্কার হয়ে গেল আকাশ, আর তাল গাছের ফাঁক দিয়ে উঁকি দিল সাদা মেঘ। हाँ अब तो मुश्किल नहीं है ना सर, क्लियर है तो मौसम बेस्ट बेस्ट। এলাকার অনেকেই জানালেন, নওগাঁ 1 আসনের সংসদ সদস্য এবং বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই তালগাছগুলো রোপণ করেছিলেন। 1983 সালে তিনি যখন হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, সে সময় নিজ হাতে তালগাছগুলো রোপণ করেছিলেন। ঘুঘুডাঙ্গা গ্রামের এই তালবাগান আমাকে মুগ্ধ করেছে। শহুরে সভ্যতার বিনোদন স্পট বলতে আমরা যা বুঝি তার হয়তো কিছুই নেই এখানে, কিন্তু এখানে যা রয়েছে তা অমূল্য সম্পদ। প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যের পসরা বসিয়েছে এখানে, তা দেখার জন্য চোখ থাকতে হবে, অনুভব করার জন্য সুন্দর মন থাকতে হবে। সময় করে একদিন আসুন না ঘুঘুডাঙ্গা গ্রামের এই তালের রাজ্যে। বিশ্বাস করুন, শহরের ইটকাঠ পাথরের যান্ত্রিক জীবনের অবসাদ নিমিষেই ঘুচিয়ে দেবে এখানকার নির্মল প্রকৃতি। भाई माशाल्लाह बहुत खूबसूरत वीडियो थी, जितनी तारीफ कीजिए ना वो कम है। मतलब नॉर्मली अगर एक बात करें ना तो देखने में एक खाली सड़क है जिसको यहाँ पे दिखाया जा रहा है, लेकिन अगर आपके पास देखने वाली नजर और महसूस करने वाला दिल है ना तो यहाँ बहुत कुछ बहुत है ना। खूबसूरती है। आप गांव की जो इन्वायरमेंट है उसको देखें, दोनों साइड्स पे आपको पैडी फील्ड्स नजर आ रही हैं और ट्रीज के साथ जिस खूबसूरती से आपको सड़क नजर आ रही है। थ्रू आउट द वीडियो आपको स्टार्टिंग से एंड तक जितनी भी जगह दिखाई गई है सबकी सब बहुत ज्यादा खूबसूरत है। मड हाउसेस कितने प्यारे हैं ना। मुझे इस वीडियो में अच्छी चीज जो लगी, उन्होंने एक्सप्लेन बड़े अच्छे तरीके से किया कि एक टाइम था कि ये ट्रीज बड़े कॉमन थे इस एरिया के अंदर, पूरे बांग्लादेश के अंदर, लेकिन अब ये सिर्फ एक हेरिटेज का बांग्लादेश का हिस्सा बन के रह गए। लेकिन इस गांव के अंदर उनकी एक बड़ी फेमस पर्सनैलिटी थी जिसका उन्होंने नाम लिया कि उन्होंने इस हेरिटेज को संभाला और वो इसको लेके चले, और आज जो है ये ट्रीज इस गांव की पहचान बन चुके हैं। बिल्कुल इसी तरह से है। और आप ये देखो कि फिर 2-3 बातें उनकी बहुत सही हैं कि एक तो यहाँ का जो फल है वो किस कदर मुफीद है, लोग उसके लिए, बच्चे खास तौर पे एक्साइटेड होते हैं और बहुत से खानों में यूज होता है, मिठाइयों में, उनके स्वीट्स में बहुत यूज होता है। और फिर साथ एक बचपन की याद जो हर बच्चे की मेरा ख्याल है होती है कि फलदार दरख्त के ऊपर बच्चों की नजर होती थी कि जैसे ही फल पकेगा और बच्चे उसके ऊपर अटैक करेंगे। और अच्छा, वैसे उन्होंने बताया कि जो थंडर स्टॉर्म्स आती है और लाइटनिंग स्ट्राइक्स होती हैं, लोगों को उससे ये दरख्त बचाते हैं और लाइटनिंग को अपनी तरफ अट्रैक्ट कर लेते हैं। और अब बात करते हैं इस वीडियो के मेन मैसेज की। और जो मेन मैसेज सलाउद्दीन भाई ने यहाँ पे दिया ना वो यही है कि भाई लोगों को देखो तो रिलैक्स होने के लिए लाखों रुपया स्पेंड करके वो वेकेशन मनाने दूसरे कंट्रीज में जाते हैं, लेकिन अगर आप वही चीज़ यहाँ नेचर के अंदर ढूंढो ना तो आपको इतने पैसे खर्च करने की जरूरत नहीं है, आपको नेचर के अंदर वो रिलैक्सेशन मिलती है। सो वही बात है ना कि लोग आएंगे, तस्वीरें क्लिक करेंगे और चले जाएंगे, लेकिन अगर आप उस चीज़ को फील नहीं करोगे, मतलब इतनी खूबसूरत हवा है, बादल है, बारिश है, खेत है, ऐसे ऐसे नज़ारे हैं। और ज़ारा आप बिल्कुल सही कह रही थी कि भाई देखने वाली नज़र होनी चाहिए ना। सो वाकई देखने वाली अगर नज़र है ना तो यहाँ पे हर चीज़ आपको मिलती है। सो इस चीज़ के ऊपर लोगों को गौर करना चाहिए। और मेरा ख्याल है कि बहुत से बांग्लादेश के लोग ऐसे भी होंगे जिन्होंने ये जगह नहीं देखी होगी, हमारी तरह उनके लिए भी ये जगह नहीं होंगी ना। सो इस बात के ऊपर गौर करना चाहिए कि अगर आपने वेकेशन स्पेंड करने हैं अपने मुल्क में, आपको अपने कंट्री में एक्सप्लोर करना है। बिल्कुल, बहुत खूबसूरत वीडियो थी, बहुत कुछ अच्छा लगा हमें, बहुत सी नई चीज़ें हमने यहाँ पे देखी। आपको वीडियो कैसी लगी हमें ज़रूर बताइए। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। आपसे अगली वीडियो में अपना बहुत ख्याल रखिए।